এখন আর সময় নষ্ট না করে চলুন সরাসরি গল্পে চলে যাই। সিনেমাটি শুরু হয় কার্গিল যুদ্ধের পর। এখানে আমরা বিক্রান্ত কৌল এবং ফতেহ সিং লাখাওয়াতকে দেখতে পাই। ফতেহ বিক্রান্তকে তাঁর গুরু মনে করেন এবং বলেন যে আমরা যুদ্ধে জিতলেও আমাদের অনেক সাহসী সৈনিককে হারিয়েছি। তখন বিক্রান্ত ব্যাখ্যা করেন যে যুদ্ধের সবচেয়ে বেদনাদায়ক সত্য হল জয়ের পরেও আপনজনদের হারানোর বেদনা কখনো শেষ হয় না। ঠিক তখনই ফতেহ একটি বড় স্বপ্ন দেখান। তিনি বলেন যে এখন আমাদের সৈন্যরা শুধু শত্রুর ঘাঁটিতেই আক্রমণ করবে না, বরং তাদের পরাজিত করা প্রায় অসম্ভবে। এই লক্ষ্যে তিনি একটি গোপন আলফা প্রোগ্রাম তৈরি করেছেন, যার জন্য শুধু বিক্রান্তের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন। এরপর গল্পটি একটি অত্যন্ত গোপন সেনা ঘাঁটিতে চলে যায়, যেখানে দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত আছেন। ফতেহ প্রকাশ করেন যে শত্রু মুম্বাইয়ের অনিল রিগ দখল করেছে এবং তাদের সবচেয়ে বিপজ্জনক আলফা সৈন্যদের সেখানে পাঠিয়েছে। ঠিক তখনই মিশনটি শুরু হয়। সৈন্যরা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সমুদ্রে প্রবেশ করে। সবাই হতবাক হয়ে যায়। এরপর ফাতেহ ব্যাখ্যা করে যে আলফা সিরাম নেওয়ার পর তার সৈন্যরা পানির নিচে 9 মিনিট পর্যন্ত দম ধরে রাখতে পারে এবং সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ দ্রুত সাঁতার কাটতে পারে। এছাড়াও তাদের শ্রবণ শক্তিও বহুগুণে বেড়ে গেছে। অন্ধকারে তারা শুধু চোখ দিয়ে নয়, কেবল শব্দ ব্যবহার করেই শত্রুদের সঠিক অবস্থান এবং দূরত্ব নির্ভুলভাবে নির্ণয় করতে পারে। তাদের গতি, প্রতিবর্ত ক্রিয়া এবং লক্ষ্যভেদ এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে যে তারা যেন চলন্ত হত্যাযন্ত্রে পরিণত হয়েছে। ফাতেহের একটিমাত্র সংকেতে পুরো দলটি কয়েক মিনিটের মধ্যে শত্রুদের নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু এরপর প্রকাশ পায় যে এটি কোনো আসল অভিযান নয়, বরং আলফা প্রোগ্রামের একটি সরাসরি প্রদর্শনী। কর্মকর্তারা এই প্রদর্শনী দেখে হতবাক হয়ে যান এবং প্রোগ্রামটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। ফাতেহ স্পষ্ট করে বলে যে এটি একটি অতি গোপনীয় প্রকল্প। এটি শুধুমাত্র নির্বাচিত সৈন্যদের উপর ব্যবহার করা হবে, যা তাদের শক্তি, প্রতিবর্ত ক্রিয়া, আরোগ্য লাভের ক্ষমতা বৃদ্ধি করবে এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ দ্রুত কাজ করতে সক্ষম করবে। এরপর আসেন ডক্টর জন, যিনি আলফা সিরাম তৈরির জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন। কিন্তু তিনি একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন: একবার আলফা সিরাম গ্রহণ করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা অসম্ভব। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, একজন সৈনিক আহত হলেও তার ক্ষত একজন সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ দ্রুত সেরে ওঠে। এরপর ডক্টর জন ব্যাখ্যা করেন যে টিকটিকির মতো প্রাণীদের আশ্চর্যজনক নিরাময় ক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি আলফা সিরাম তৈরি করেছেন। এই সিরাম দ্রুত শরীরের অনুভূতি, অঙ্গপ্রত্যঙ্গ এবং কোষগুলোকে পুনরুদ্ধার করে। এর মানে হল যে কেউ এই সিরাম গ্রহণ করলে এক ধরনের সুপার সোলজারে পরিণত হয়। এই ডেমো দেখার পর বিক্রান্ত সহ অকল ঊর্ধ্বতন কর্মকর্তা আলফা প্রোগ্রামের অনুমোদন দেন। নির্বাচিত ভারতীয় সৈন্যদের উপর সিরামটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিক্রান্তের স্ত্রী জানকী, যিনি 3 মাসের গর্ভবতী, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ডাক্তার স্পষ্টভাবে সতর্ক করে দেন যে যদি তিনি সন্তান প্রসবের চেষ্টা করেন তবে তার জীবনহানি হতে পারে। তাই তারা গর্ভপাতের পরামর্শ দেন। কিন্তু জানকী সরাসরি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি একজন সৈনিকের স্ত্রী, আমার অবশ্যই একটি কন্যা সন্তান হবে। স্ত্রীকে হারানোর ভয়ে বিক্রান্ত এমন একটি সিদ্ধান্ত নেন যা সবকিছু বদলে দেয়। তিনি গোপনে ল্যাব থেকে আলফা সিরাম সংগ্রহ করে জানকীর শরীরে ইনজেক্ট করেন। কিন্তু মাত্র কয়েকদিন পরেই এক মর্মান্তিক খবর আসে। যে সৈন্যদের ওপর আগে আলফা সিরাম পরীক্ষা করা হয়েছিল তারা মস্তিষ্কের রক্তক্ষরণে একে একে মারা যেতে শুরু করে। একথা শুনে ফতেহ বুঝতে পারে যে বিক্রান্ত এক মারাত্মক ভুল করে ফেলেছে। সে দ্রুত হাসপাতালে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জানকী মারা যায়, কিন্তু তার সদ্যজাত কন্যা বেঁচে যায়। শিশুটির দিকে তাকিয়ে ফতেহ বলে, এখন সে শুধু তোমার মেয়ে নয়, সে দেশের আস্থা। ওর শরীরে আলফা সিরাম আছে, এই বলে শিশুটিকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু বিক্রান্তকে জানানো হয় যে তার মেয়েও মারা গেছে। একথা শুনে সে ভেঙে পড়ে এবং সেনাবাহিনী ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আলফা প্রোগ্রামের ব্যর্থতা এবং সৈন্যদের মৃত্যুর জন্য ফতেহ সিংকে দায়ী করা হয়। তার কোর্ট মার্শাল না হলেও শাস্তি হিসেবে তার পদমর্যাদা কমিয়ে দেওয়া হয় এবং তাকে চেহারাপুঞ্জি বেস ক্যাম্পে পাঠানো হয়। বিদায় নেওয়ার সময় ফতেহ বলে যায়, আলফা যদি সফল হতো তাহলে আজ আপনারা আমাকে সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক বলতেন। কিন্তু একদিন সারা বিশ্ব মেনে নেবে যে আমার স্বপ্নটা ভুল ছিল না। চোখে জল নিয়ে ফতেহ চেহারাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে চলেছে। 2 বোনের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়, যেখানে প্রথমবারের মতো আলফার আসল শক্তির প্রকাশ ঘটে। 2 বোন এমন এক ভয়ঙ্কর লড়াইয়ে লিপ্ত হয় যা সত্যিই হলিউডি সিনেমার মতো মনে হয়। অ্যাকশন এতটাই শক্তিশালী যে চোখ ফেরানো কঠিন। অবশেষে সীতা দুর্গাকে পরাস্ত করে এবং তাকে হত্যা করতে উদ্যত হয়। ঠিক তখনই বিক্রান্ত এসে সীতার দিকে বন্দুক তাক করে। কিন্তু সীতা একাই তাদের দুজনকে পরাস্ত করে তাদের বন্দুক ছিনিয়ে নেয় এবং অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে পাওয়ার পর বিক্রান্ত এবং দুর্গা আসল সত্য প্রকাশ করে। বিক্রান্ত তার আসল বাবা এবং দুর্গা তার যমজ বোন। কিন্তু সীতা নির্বিকার থাকে। সে রাগে ঘোষণা করে,
তোমরা তোমাদের সুখের জীবন কাটাতে পারো, কিন্তু তোমরা কি জানো আমার শৈশব কেমন ছিল? সীতা ব্যাখ্যা করে যে ফতেহ তার 18তম জন্মদিনে তাকে একটি পার্টি এবং উপহার দিয়ে আপ্যায়ন করেছিল, কিন্তু সেটিই ছিল তার প্রথম গুপ্ত হত্যার মিশন। সেদিন সে প্রথমবারের মতো একটি জীবন কেড়ে নিয়েছিল, এবং তারপর থেকে একের পর এক হত্যাকাণ্ডেই তার জীবন হয়ে ওঠে। তারপর একদিন ফতেহ তাকে ডক্টর জনকে হত্যা করার আদেশ দেয়, কিন্তু মরার আগে ডক্টর জন এমন এক সত্য প্রকাশ করে যা সীতার পুরো জগৎকে নাড়িয়ে দেয়। সে ব্যাখ্যা করে যে ছোটবেলা থেকেই তার শরীর থেকে নেওয়া রক্ত শতত বন্দিরূপ পরীক্ষা করা হয়েছিল, যাদের বেশিরভাগই মারা গিয়েছিল। এই কারণেই পুরো ল্যাবটি একটি কবরস্থানে পরিণত হয়েছিল। এরপর ডক্টর জন প্রকাশ করে যে সে আলফা ভার্সন 2 খুঁজে পেয়েছে, কিন্তু এটি তৈরি করতে হলে সীতার মস্তিষ্কের কোষ বের করে নিতে হতো, এবং এতে সীতা সারা জীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেত। এই কারণেই সে ফতেহের কাছ থেকে এই গোপন কথাটি লুকিয়ে রেখেছিল। কিন্তু যখন ফতেহ সত্যতা জানতে পারে, সে ডক্টর জনকে বিশ্বাসঘাতক ঘোষণা করে। মরার আগে ডক্টর জন আরও একটি বড় গোপন কথা প্রকাশ করে, ফতেহ আলফা ভার্সন 2 অন্য একটি সংস্থার কাছে বিক্রি করতে যাচ্ছিল, আর এই পুরো অভিযানটির নাম ছিল মিশন ওডিসি। এখান থেকে এই গল্পটি আরেকটি বিপজ্জনক মোড় নেয়। ডক্টর জনের প্রকাশ করা সত্যে সীতা পুরোপুরি ভেঙে পড়ে। তারপর বিক্রান্ত তাকে ব্যাখ্যা করে যে সে এখন পর্যন্ত যাদের হত্যা করেছে তারা দেশের শত্রু ছিল না, বরং ফতেহের ব্যক্তিগত শত্রু ছিল। এদিকে ফতেহের সৈন্যরা সেই নিরাপদ আস্তানায় পৌঁছে যায়। বিক্রান্ত 2 বোনকে অবিলম্বে রওনা হয়ে 72 ঘণ্টার মধ্যে একটি নতুন নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর আদেশ দেয়, কিন্তু সীতা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জেদ ধরে। বিক্রান্ত ব্যাখ্যা করে যে তার লক্ষ্য হল ফতেহের আসল পরিকল্পনা মিশন ওডিসি উন্মোচন করা। তাই বোনদের বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে তাদের অস্ত্রসজ্জিত করে এবং একাই শত্রুর মোকাবেলা করার জন্য পাঠিয়ে দেয়। এরপর বিক্রান্ত তার ভয়ঙ্কর নৈপুণ্য প্রদর্শন করে। সে কয়েক ডজন শত্রুকে নির্মূল করে এবং মিশন ওডিসি সম্পর্কে সমস্ত তথ্য বের করার জন্য সদর দপ্তরকে আদেশ দেয়। এদিকে সীতা ও দুর্গা লাদাখের একটি গোপন মন্দিরের দিকে রওনা হয়। এরই মধ্যে বিক্রান্ত ফতেহের একজন লোককে ধরে ফেলে এবং চতুরতার সাথে ফতেহের অবস্থান জেনে নেয়। ফতেহের আস্তানায় পৌঁছে সে মিশন ওডিসির আসল সত্য সম্পর্কে তাকে মুখোমুখি করে, কিন্তু ফতেহ তার নিজের লোকদের সাথে বাঁধা বিস্ফোরকগুলো ফাটিয়ে দেয় এবং বিক্রান্তকে পরাস্ত করার সুযোগটি কাজে লাগায়। এখন সে সীতার অবস্থান জেনে গেছে। এদিকে এক রহস্যময় বাবা ইতিমধ্যেই মন্দিরের ভেতরে আছেন। সীতা ও দুর্গা তাঁকে রক্ষা করতে সেখানে পৌঁছায়, কিন্তু তারপর ফতেহের সৈন্যরা আক্রমণ করে। একজন সৈন্য যখন বাবার ঘোমটা সরিয়ে দেয়, তখন সবাই হতবাক হয়ে যায়। সেই বাবা আর কেউ নন, তিনি হলেন কবির। নিজের পরিচয় প্রকাশ করে কবির অস্ত্র হাতে তুলে নেয় এবং শত্রুদের আক্রমণ করে। এরপর কবির, সীতা এবং দুর্গা এক দর্শনীয় অ্যাকশন দৃশ্যে অংশ নেয় যা পুরো যুদ্ধক্ষেত্রকে শত্রুমুক্ত করে দেয়। এটি সিনেমার সবচেয়ে দর্শনীয় এবং চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যে পরিণত হয়। প্রচণ্ড এক অ্যাকশনের পর দুর্গা গুলিবিদ্ধ হয়। এরপর কবির 2 বোনকে একটি নিরাপদ গ্রামে পাঠিয়ে দেয়, যেখানে এক বৃদ্ধা দুর্গার চিকিৎসা করেন। এদিকে ফতেহ বিক্রান্তের ফোন থেকে সীতাকে ফোন করে বলে, অনেকদিন হয়ে গেল তোকে দেখিনি বাবা, তাড়াতাড়ি ফিরে আয়, আমার কাছের একজন আছে। সীতা তার বোনকে পেছনে ফেলে একাই বেরিয়ে পড়ে। ফতেহের আস্তানায় পৌঁছানো মাত্রই সে আবিষ্কার করে যে পুরো এলাকাটা ফাঁদ আর ল্যান্ডমাইনে ভরা। বিক্রান্তের শরীরেও বোমা লাগানো হয়েছে। এরপর ফতেহ আবির্ভূত হয় এবং তার জীবনের সবচেয়ে বড় গোপন রহস্যটি প্রকাশ করে। আসলে ফতেহ কোনো ভারতীয় সৈনিক ছিল না, বরং সে ছিল একজন পাকিস্তানি আইএসআইএস এজেন্ট। বহু বছর আগে সে ভারতে অনুপ্রবেশ করে আসল ফতেহ সিংয়ের পরিচয় ধারণ করে এবং ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয়। ধীরে ধীরে উচ্চ পদে উন্নীত হয়। তার আসল লক্ষ্য ছিল আলফা প্রোগ্রামটি অর্জন করা, ভারতের জন্য নয়, পাকিস্তানের জন্য। সে প্রকাশ করে যে সে ডক্টর জনের গবেষণা নিজের স্বার্থে ব্যবহার করেছে। যদি সিরামটি সম্পূর্ণরূপে সফল হতো, তবে সে সুপার সোলজারদের একটি পুরো সেনাবাহিনী তৈরি করত এবং এই শক্তি শত্রু দেশ এমনকি সন্ত্রাসীদের কাছেও বিক্রি করত। কিন্তু একটি তাড়াহুড়োর পরীক্ষার কারণে অনেক সৈন্য নিহত হয়। এরপর সে বিক্রান্তের দিকে তাকিয়ে বলে যে সে তার স্ত্রীকে আলফা সিরাম প্রয়োগ করে সবচেয়ে বড় ভুলটি করেছিল। তার স্ত্রী বাঁচতে পারেনি, কিন্তু সীতার শরীর সিরামটি সম্পূর্ণরূপে শোষণ করে নিয়েছিল। এখন সীতা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আলফা হয়ে উঠেছে এবং ফতেহ তার মস্তিষ্ক থেকে নতুন সিরামটি বের করে হাজার হাজার নতুন আলফা সৈন্য তৈরি করতে চায়। এটাই ছিল তার আসল উদ্দেশ্য। সীতা রাগে ঘোষণা করে যে যদি সে এখন এই ল্যান্ডমাইনের উপর পা রাখে, তাহলে সে মারা যাবে এবং ফতেহের স্বপ্ন চিরতরে ভেঙে যাবে। কিন্তু ফতেহ হেসে ব্যাখ্যা করে যে সে ইতিমধ্যেই সবকিছু ভেবে রেখেছে। লাদাখের যুদ্ধের সময় সে তার সৈন্যদের বডি ক্যামেরা থেকে জানতে পারে যে বিক্রান্তের 2টি মেয়ে ছিল, সীতা এবং দুর্গা। তাই সীতা মারা গেলেও সে দুর্গার শরীর থেকে নতুন আলফা সিরামটি বের করে তার উদ্দেশ্য পূরণ করবে। এরপর ফতেহ তার আসল পরিচয় প্রকাশ করে, সে ভারতীয় নয়, বরং পাকিস্তানের 6th রিয়ার্ড ফ্যালকন রেজিমেন্টের মেজর সরার খান।
বছরের পর বছর ধরে সে ভারতে শুধুমাত্র তার দেশের জন্য কাজ করে আসছে। এই সত্য শুনে সীতার ভেতরে দেশপ্রেমের আগ্নেয়গিরি ফেটে পড়ে। ফতেহ তাদের মরতে ফেলে রেখে চেরাপুঞ্জি বেস ক্যাম্পে চলে যায়। কিন্তু সীতা তার বুদ্ধিমত্তা ব্যবহার করে ল্যান্ডমাইনটি নিষ্ক্রিয় করে বিক্রান্তকে উদ্ধার করে এবং তাদের মৃত্যু হয়েছে এমনটা দেখানোর জন্য মাইনটি ফাটিয়ে দেয়। এদিকে ফতেহের লোকেরা চেরাপুঞ্জি ঘাঁটি দখল করে নেয় এবং সমস্ত সৈন্যদের জিম্মি করে। দুর্গাও ধরা পড়ে। সে নিশ্চিত হয়ে যায় যে সীতা এবং বিক্রান্ত আর বেঁচে নেই, যা তাকে বিধ্বস্ত করে দেয়। এদিকে সীতা এবং বিক্রান্ত একটি শত্রু হেলিকপ্টার দখল করে ঘাঁটির দিকে রওনা দেয়। তবে ফতেহ বিপদ আঁচ করতে পেরে হেলিকপ্টারটিতে আক্রমণ করে। হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। ফতেহ তার সৈন্য পাঠায়, কিন্তু কেবল সীতা এবং বিক্রান্তই ফিরে আসে, পথে সমস্ত শত্রুদের নির্মূল করে। এদিকে দুর্গাও বন্দিদশা থেকে পালিয়ে যায় এবং বেশ কয়েকজন শত্রুকে নির্মূল করে। প্রথমবারের মতো বিক্রান্ত এবং তার দুই মেয়ে একসাথে ফতেহের পুরো সেনাবাহিনীর উপর আক্রমণ করে। চূড়ান্ত যুদ্ধে ফতেহ স্নাইপার দিয়ে সীতাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বিক্রান্ত তার মেয়ের মুখোমুখি হয় এবং নিজেই গুলিটি গ্রহণ করে। আহত বাবাকে দুর্গার তত্ত্বাবধানে রেখে সীতা একাই ফতেহের মুখোমুখি হয়। এরপর এক তুমুল হাতাহাতি শুরু হয়। অবশেষে সীতা ফতেহের বুকে ছুরি মারে। মৃত্যুর কাছাকাছি এসেও ফতেহ হাসে এবং ঘোষণা করে যে তাকে গ্রেপ্তার করা হলেও কেউ প্রমাণ করতে পারবে না যে সে একজন পাকিস্তানি চর, কারণ খুনের সমস্ত প্রমাণ সীতার বিরুদ্ধে। তখন বিক্রান্ত ঘোষণা করে যে সে আইন ও প্রোটোকলের দ্বারা আবদ্ধ এবং তাই সে নিজে ফতেহকে হত্যা করতে পারবে না। কিন্তু সীতার জন্য কোনো নিয়ম প্রযোজ্য নয়। বিক্রান্ত সীতার হাতে তার বন্দুক তুলে দেয়। এক মুহূর্ত দেরি না করে সীতা ফতেহকে গুলি করে এবং ঘোষণা করে বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি মৃত্যু। এরপর গল্পটি শ্রীনগরে চলে যায়। বিক্রান্ত দুর্গাকে স্পেনে ফিরে গিয়ে তার অসমাপ্ত জীবন পুনরায় শুরু করতে বলে। সে সীতাকে বলে যে শৈশব থেকে তার কাছ থেকে কেড়ে নেওয়া জীবন এখন একটি নতুন পরিচয়ে নবায়ন করা যেতে পারে। কিন্তু বাবা এবং প্রধান উভয় হিসেবে সে দুই বোনকে একটি বিশেষ প্রস্তাব দেয়। সীতা ও দুর্গা বিনা দ্বিধায় তা মেনে নেন, এজেন্ট হিসেবে দেশের সেবা করার জন্য। এখানেই আলফার গল্প শেষ হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।